তিন জেলায় সড়কে প্রাণ গেল ৮ জনের, আহত বেশ কয়েকজন। মুন্সিগঞ্জে দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে গেলেও কয়েক কিলোমিটার চালিয়ে যায় বেপরোয়া চালক। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হাসিনুরের বাড়িতে কান্নার রোল। মরদেহ হস্তান্তরের পর রাতেই দাফন, ক্ষুব্ধ স্বজন, এলাকাবাসী। ভারতীয় বিএসএফ সন্দেহমূলকভাবে তাকে ধরে নিয়ে যায় এবং ওখানে গুলি করে তারা নৃশংসভাবে হত্যা করেছে। তারপরে এই লাশ নিয়েও তারা অমানবিক কাজ করেছে। ময়মনসিংহের ধোবাউড়ায় ১০ গ্রামে সুপেয় পানির তীব্র সংকট, সরকারি টিউবওয়েলের অস্বাস্থ্যকর পানি ভরসা। মরা ধরা ফসা ফসা সবাই তখন তো এইগুলা পানি আমরা খান লাগে। আমি সরকারি কল পাইছি, এটা পাইলে এটা লাভ কি? আমি তো পানি খাইতারি না। আমরা ময়লা পানি খাই, গুইলা পানি খাই, পায়খানার পানি খাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপের সংঘর্ষে প্রাণ গেছে ৪ জনের। গত রাত ৩টার দিকে উপজেলার বাখরনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পিকআপটি মুন্সিগঞ্জ থেকে হবিগঞ্জে যাচ্ছিল। মাধবপুরের বাখরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় পিকআপের। এতে ঘটনাস্থলে মারা যান পিকআপ আরোহী নবীগঞ্জের মোস্তাকিমা আক্তার, আয়েশা বেগম, হাফিজুর রহমান এবং হেলপার মুন্সিগঞ্জের রহিম মিয়া। আহত ৫ জনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ট্রাক ও পিকআপটি জব্দ করেছে পুলিশ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবগ্রাম এলাকায় দিবাগত রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ জন। এছাড়া সকালে উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে আহত হয়েছেন আরও ২ জন। এদিকে চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেছে ভ্যানের ২ আরোহীর। ভোরে সদর উপজেলার ৯ মাইল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মুন্সিগঞ্জে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন একটি বাসের যাত্রীরা। দুর্ঘটনায় ছাদ উড়ে গেলেও বেপরোয়া চালক অন্তত ৫ কিলোমিটার বাসটিকে সেভাবেই চালিয়ে নিয়ে যান। জনরোষের মুখে এক পর্যায়ে বাস থামিয়ে চালক পালিয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ৫ যাত্রী। দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেছে বাসের ছাদ। প্রাণ বাঁচাতে চিৎকার করছেন যাত্রীরা, তবুও দ্রুত গতিতে বাস চালিয়ে যাচ্ছেন চালক। এ যেন হুবহু সিনেমার দৃশ্য। বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই পরিস্থিতির মুখোমুখি হন রাজধানী থেকে বরিশালগামী একটি বাসের যাত্রীরা। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন সবাই। বরিশাল এক্সপ্রেস নামের বাসটি বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি ভর্তি যাত্রী ছিল। তারা জানান, যাত্রা শুরুর ঘণ্টাখানেক পর মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রথমে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে বাসটির। এর কিছুক্ষণ পরেই একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায়। তারপরও না থামিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে চালক। অন্তত ৫ কিলোমিটার এভাবেই যাওয়ার পর গতি কিছুটা কমে এলে যাত্রী ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বাস থামিয়ে পালিয়ে যায় চালক। আল্লাহ বাঁচাইছে আমাদের, ও লামাই না নিলে মনে হয় ওই টোলগার ভাঙ্গিয়া আমাকে শেষ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। কামারখোলা রেলওয়ে ব্রিজের উপরের থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে। সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্পুর যাত্রী সামনের কাছে এসে ছাদটি ভেঙে পড়ে এবং সেই বাসটি ওজন স্টেশন, মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে। তবে এই ঘটনায় ছাদটাই শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ।
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুতে রড বোঝাই ট্রাক উল্টে পড়ে প্রায় 4 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দেখা দেয় দীর্ঘ যানজট। সকাল 7টায় সেতুর ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে গাড়িটি উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর উপর ছড়িয়ে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়। গজারিয়া থেকে ভবের চর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানবাহনের দীর্ঘ সারি। পরে বেলা 11টা থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। কক্সবাজার মহেশখালী নৌ রুটে বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে চলছে সি ট্রাকের ট্রায়াল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, ট্রায়াল শুরু হয়েছে কি? কবে থেকে আনুষ্ঠানিকভাবে সি ট্রাক চালু করা হবে? আজকে মহেশখালীর মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কারণ হচ্ছে ছিল এরকম একটা সি ট্রাক পাহাড়ের পাশাপাশি আদিনাথ মন্দির সহ অনেক কিছুই রয়েছে এবং এর বাইরে আমরা দেখি যে মাতাবাড়ি বন্দর সহ বন্দর আছে, আবার গভীর সমুদ্র বন্দর, পাশাপাশি কয়লা বিদ্যুৎ, অনেক সম্ভাবনার একটা জায়গা হচ্ছে মহেশখালী। এই মহেশখালীর মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল সি ট্রাক যাতে চালু হয়, কারণ হচ্ছে এই নৌ রুটে স্পিড বোটে চলাচল করতে গিয়ে প্রায় সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষার মৌসুমে এই রুট দিয়ে কোনো স্পিড বোট চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। অনেক পর্যটকও এই সাগরে পড়ে অনেক আহত হয়েছে, অনেক দুর্ঘটনা ঘটেছে। তো এই সব কিছুর পরিপ্রেক্ষিতে সবকিছুর জন্যই মূলত মহেশখালীর মানুষ দাবি করছিল একটা সি ট্রাক যাতে চালু করা হয়। আজকের ট্রায়াল এবং আগামী 25 তারিখ নৌ উপদেষ্টা কক্সবাজারের এই রুটের সি ট্রাকটি উদ্বোধনের একটা ডেট রয়েছে। তবে এটির কারণে মহেশখালীতে পর্যটনের যে সম্ভাবনা সেটি যেমন আরো প্রসারিত হবে। পর্যটকরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যায়, কিন্তু বর্ষা মৌসুমে সেন্ট মার্টিন যেতে পারে না। আর এই সি ট্রাক যদি চালু থাকে পর্যটকরা বর্ষার মৌসুমেও কিন্তু মহেশখালীতে যেতে পারবে এবং সাধারণ মানুষের যাতায়াতের যে সুবিধা সেটি কিন্তু দ্বীপ এলাকা হিসেবে তারা কিন্তু এমন একটি সি ট্রাকের দীর্ঘদিন দাবি করে আসছে। পাশাপাশি কুতুবদিয়ার মানুষের দাবি হচ্ছে একটা সি ট্রাক চালু করা হোক। তো আজকে মানুষের মুখে আমরা কারণে তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিনুর ইসলামের মরদেহ হস্তান্তরের পর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। স্বজনরা জানায় সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে হাসিনুরকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ, পরে টেনে হিঁচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে। বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের মরদেহ ফেরতের অপেক্ষায় ছিলেন স্বজনরা। বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে তার কফিনবন্দি মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তারা। স্বজনরা জানান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি গ্রামের হাসিনুর ইসলাম কর্মসূত্রে কখনো রাজধানী কখনো বা কুমিল্লায় থাকতেন। কয়েকদিন আগে বাড়িতে আসেন তিনি। বুধবার দুপুরের দিকে গরুকে খাওয়ানোর জন্য সিঙ্গিমারি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি টহল দল বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে। পরে হাসিনুরের মৃত্যুর খবর পায় পরিবার। 4-5 দিন আগে বাড়িতে আসে গরুর ঘাসের জন্য, সে নদীর পাড়ে যায়। ওখান থেকে তাকে ভারতীয় বিএসএফ সন্দেহমূলকভাবে তাকে ধরে নিয়ে যায় এবং ওখানে গুলি করে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। পরে বৃহস্পতিবার রাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে খারিজা জংরা সীমান্তের কাছে বাংলাদেশ পুলিশের কাছে হাসিনুরের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তারা নৃশংসভাবে হত্যা করেছে, তারপরে এই লাশ নিয়েও তারা অমানবিক কাজ করেছে। রাতেই জানাজার পর হাসিনুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।
সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের 10 গ্রামের মানুষ। আধুনিক যুগেও তাদের নির্ভর করতে হয় বৃষ্টির পানি আর শুষ্ক মৌসুমে নদী, নালা, খাল, বিলের উপর। তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নেই কার্যকর পদক্ষেপ। এতে ক্ষুব্ধ গ্রামবাসী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। অক্সিজেনের পরই জীবন ধারণের দ্বিতীয় উপাদান পানি। বিশুদ্ধ পানি শুধু তৃষ্ণাই মেটায় না, বাঁচিয়ে রাখে জীবনকে। ময়মনসিংহের প্রত্যন্ত এলাকা দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত 10টি গ্রামের মানুষ সুপেয় পানির জন্য তীব্র কষ্টে আছেন। খাল, বিল, নদ নদীতে ছোট গর্ত করে পানি জমিয়ে খেতে হয় তাদের। তৃষ্ণা মেটাতে কিংবা গৃহস্থলীর কাজে নির্ভর করতে হয় অস্বাস্থ্যকর পানির উপরই। না, আমি কোনো কারবালার ময়দানে দাঁড়িয়ে নই, আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মাইজপাড়া এলাকায়। এখানকার মানুষের প্রধান সমস্যা নিরাপদ পানি। নিরাপদ খাবার পানি পেতে বৃষ্টির সময় টিনের চালের পানি সংগ্রহ করে রাখা এবং এই শুকনা মৌসুমে নদীর পানি তাদের একমাত্র ভরসা। এ যেন আদিম যুগে বসবাস। জানতে চাই কেন এই পানির সমস্যা। পানির সমস্যা 6 মাস যদি বর্ষা থাকে, বর্ষার দিন আমরা বৃষ্টির পানি খাই, চালের মধ্যে কলা গাছের কুল বান দেয়া বাদে পানি খাই। বিভিন্ন ধরনের পানি আই নদী দেয়া, মরা ধরা ফসা ফসা সব আই। তখন তো এইগুলা পানি আমরা খাওয়ান লাগে, আমরা এদিকে তো কিন্তু কল নাই। অভিযোগ, সরকারি যে টিউবওয়েল দেয়া হয় তা শুধু নামকাওয়াস্তে। ঘোলা ও দুর্গন্ধযুক্ত পানি উঠে সেসব টিউবওয়েলে। অনেকে টিউবওয়েলের পানি পরিষ্কার করতে ব্যবহার করছেন বালি। আমি সরকারি কল পাইছি, এটা পাইলে এটা লাভ কি? আমি তো পানি খাইতে পারি না, পানি নদীর থেকে আনি, নদীতে আনি না খাই। একটা পাইপ দিয়ে গাড়ি তারা গেছে গা কলেতে পানি বুড়াইয়া পরে যে বালতির মধ্যে পাথর বালু দেয়া তলাদা সিদ্ধির করে এই পানি দিছে, পানি সাইকা পরে। গবাদি পশুর গোসল থেকে শুরু করে ময়লা আবর্জনা যুক্ত নদীর পানি ভরসা। এতে নিয়মিত ভুগতে হচ্ছে পানিবাহিত রোগে। আমরা ময়লা পানি খাই, গুইলা পানি খাই, পায়খানার পানি খাই। তে এই পানি যদি সরকারে নে টলি বইরা টাক বইরা নে দিত যেত, তো সরকারে খাইতো, তে দেখতো কেমন লাগে। কেন পানি সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে না জানতে চাই ময়মনসিংহ জনস্বাস্থ্য অধিদপ্তরে। কিন্তু বক্তব্য দিতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সমস্যা সমাধানে চেষ্টা চলছে। সাধারণ জনগণও দেখেছি সাবমার্সিবলের চেয়ে কূপে বেশি আগ্রহী, কিন্তু এখন আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল থেকে এ ধরনের কূপের বরাদ্দ নাই। তো এই কারণে বরাদ্দ না থাকার কারণে আমরা জেলায় যে নিয়মিত সমন্বয় সভা হয়, এই সমন্বয় সভায়ও বিষয়টা উপস্থাপন করেছি। পাশাপাশি আমরা অধিদপ্তরকেও লিখেছি। ভুক্তভোগীদের অভিযোগ, জনস্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতিতে খাবার পানির কষ্টে তারা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বেরিয়ে আসতে শুরু করেছে কথিত এনজিও ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের প্রতারণার আরও খবর। ভালো বেতনের প্রলোভনে দিনাজপুরেও 20 জনকে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেয়, বিনিময়ে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। 5 মাসেও কেউ বেতন পায়নি। ভুক্তভোগীরা জানতে পারেন এনজিওটি ভুয়া নেই নিয়োগের বৈধতাও। পরে পুলিশের দ্বারস্থ হলে গ্রেপ্তার করা হয় জেলা সমন্বয়কারীকে। দিনাজপুরের সহকর্মী মাহফুজুল হককে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাফিন। সংস্থার নিবন্ধন আছে কিনা সম্প্রতি এমন প্রশ্নে চটে যান ভুইফোর এনজিও ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সিইও। নীলফামারীতে যমুনা টিভির সাংবাদিককে হেনস্থা করেন ফজলুল হক। এ নিয়ে গত 13 এপ্রিল প্রতিবেদনের পর বেরিয়ে এসেছে কথিত এনজিওটির আরও জালিয়াতির খবর। নীলফামারীর আগে দিনাজপুরেও স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে মোটা টাকা হাতিয়ে নিয়েছে তারা। 5 মাস ধরে বেতন না পেয়ে দিনাজপুর শহরের অস্থায়ী অফিস ঘেরাও করে ভুক্তভোগীরা। কয়েকজন থানায় অভিযোগও দিয়েছেন। আমাদেরকে বলছিল এটা একটি সরকারি প্রতিষ্ঠান। তারপরে আমরা কিছু টাকা পয়সা লেনদেন হওয়ার পরে মিডিয়াকে দিছি, তারপরে চাকরিতে আসে দেখতেছি যে হচ্ছে আসলে এটা আমাদের মানে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আসলে এটি একটি ভুয়া প্রতিষ্ঠান। বিগত 5 মাস কাজ করে আসছি, কাজ করার পরও আমি বেতন পাইনি, বরং যে আমার কাছে আরও জামানত নেওয়া হয়েছে 60,000 টাকা, সেটাও মনে করেন যে তালবাহানা দেখাচ্ছে আমাদেরকে। ঢাকা এডুকেশন হেলথ ফাউন্ডেশনে চাকরি করতাম, কিন্তু এটা দেখতেছি এখন পুরাটাই ভুয়া। পরে ভুইফোর এনজিওটির জেলা সমন্বয়কারী এক নারীকে গ্রেফতার করে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে কথিত সিইওকে। তার কাছে 30,000, 50,000, 70,000, 1 লাখ এরকম টাকা নিয়ে
চাকরিতে নিয়োগ দিয়েছে, হেলথ কর্মী হিসেবে চাকরিতে নিয়োগ দিয়েছে, কিন্তু 6 মাস হলে কোনো বেতন পায় না এবং তাদের অফিসটা ওখান থেকে উধাও হয়ে গেছে। আজকে গতকালকে ওনাদেরকে দেখা পেয়ে ওদেরকে আটক করে এবং থানা পুলিশকে সোপর্দ করে। আমরা এজাহার পেয়েছি, আমরা মামলার প্রক্রিয়াধীনে রয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অবৈধভাবে স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের বিরুদ্ধে। এর আগে নীলফামারীর জেলা প্রশাসক জানিয়েছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন নেই তাদের। মাহমুদ রফিন, যমুনা নিউজ, দিনাজপুর। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।